তো তিনি যদি এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখতেন তাহলে কিন্তু আমাদের এই দুরূহ পরিস্থিতির মধ্যে পড়তে কখনোই হতো না। ডিপ্রেস না হয়ে আমরা তো আমার বাড়িতে এখন আমি কি করে সংসার পরিচালনা করব, গভীর হতাশার মধ্যে আছি। আমরা বিপদে পড়ে আছি। উনি যদি আহ্বান করে থাকেন সে আহ্বানে আমাদের অবশ্যই সাড়া দিতে হবে। চাকরিটা চলে গেলে প্রতিটা দলই কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করবে, শুধু একটা দল না। এটা যদি ভাত না থাকে তাহলে লড়াই তো করতেই হবে। আর আমাদের নিজের সন্তান যখন খেতে পাবে না, বাবা মার যখন ওষুধ তুলে দিতে পারবো না, তখন আর কিছু করার থাকবে না বৃহত্তর আন্দোলন ছাড়া। আমাদের গলায় পা দিয়ে সর্বস্তরে একটা রাজনীতি করার প্রচেষ্টা করছে। পাশে থাকাটা শুধুমাত্র পাশেই না থাকা হয়ে যায়, আমাদের সাথে যেন থাকেন এই বিষয়টা। পাশে না থেকে ওনাকে আমাদের সাথে থাকতে হবে। আমরা আজকে দুর্নীতি না করেও আমরা কিন্তু সাজা পেলাম, ফলে দুর্নীতি না করেও যে সাজা পায় এই রায়টা কিন্তু তারই একটা দৃষ্টান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্নে বৈঠক করলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি সরাসরি বললেন যে আপনাদের সঙ্গে একটা বৈঠক রয়েছে 7ই এপ্রিল। বৈঠক কি রয়েছে, আপনাদের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী? দেখুন, উনি ওনার কনফারেন্স থেকে বার্তাটি দিয়েছেন আমাদেরকে। এখনও সর্বস্তরীয় আমাদের এখানকে যে সমস্ত শীর্ষস্থানীয় ব্যক্তিরা আছে তাদের সাথে কিন্তু এখনও কথোপকথন হয়নি। তো বিষয়টা হচ্ছে যে এই বৈঠকটা যদি অনেক আগে করা যেত তাহলে কিন্তু আমাদেরকে এই প্রকার অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আসতে হতো না। আমি তো আপনাদের মাধ্যমে দীর্ঘদিন বলে এসেছি যে মাননীয়, আপনি একবার আমাদের সাথে বসুন, এই সমস্যার কথাটা শুনুন। তো তিনি যদি এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখতেন তাহলে কিন্তু আমাদের এই দুরূহ পরিস্থিতির মধ্যে পড়তে কখনোই হতো না। সুতরাং আমরা বিপদে পড়ে আছি। উনি যদি আহ্বান করে থাকেন সে আহ্বানে আমাদের অবশ্যই সাড়া দিতে হবে, কিন্তু এর ফল কতটা হবে এটা এখন দেখার। আরেকটা বিষয়, মুখ্যমন্ত্রী এটাও দাবি করছে 3 মাসের মধ্যে। হ্যাঁ, ওটাই আমি বলতে চাইছিলাম যে আরেকটা বিষয় যে উনি বলেছেন 3 মাসের মধ্যে পরীক্ষা। আচ্ছা বলুন তো, এখন যে সমস্ত আইএএস অফিসার আছে বা ডব্লিউবিসিএস অফিসার আছে, যদি হঠাৎ করে বলা হয় আপনার চাকরিটা চলে গেছে, 3 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে আপনাকে রিএক্সামিন করতে হবে, কেন কি চাকরিটা দুর্নীতিগ্রস্ত ছিল? তো যে সংস্থা পরীক্ষা নিয়েছে দায়টা তো তাদের, তারা সঠিকভাবে পরীক্ষা নিতে পারেনি, সে দায় কি আমাদের? এটা এক বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে সময় এবং পরিস্থিতির সাথে অনেক কিছু পরিবর্তিত হয়। আমার এই বয়সে এসে আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, মা হার্টের পেশেন্ট, বাবা আছে, ফলে আবার সেই এফোর্ট দিয়ে পড়াশোনা করে সেই ছাত্রদের স্তরে নেমে এসে সেটা কিন্তু অত্যন্ত একটা দুরূহ ব্যাপার। আমার মতো অনেক শিক্ষক শিক্ষিকা আছে। আর এও বলছেন মানসিক চাপ নেবেন না, ডিপ্রেসড হবেন না। ডিপ্রেসড না হয়ে আমরা তো আমার বাড়িতে এখন আমি কি করে সংসার পরিচালনা করব, গভীর হতাশার মধ্যে আছি। তাহলে কি করে উদ্ধার হব? তিনি একটা পথ বলে দিক। ডিপ্রেস তো হব না, কোন পরিপ্রেক্ষিতে ডিপ্রেসড হব না সে ওয়েটা মাননীয় বলে দিক আমাদের। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী রাজনীতির কথা বলছেন, বিজেপি সিপিএম যে দুষছেন, আপনার কি মনে হয় এই ধরনের রাজনীতি করা যায়? আমাদের গলায় একটা কথা আছে না, আপনাদের দেখিয়েছে আপনাদের চ্যানেলে, আমাদের গলায় পা দিয়ে সর্বস্তরে একটা রাজনীতি করার প্রচেষ্টা করছে। যেমন নন্দীগ্রাম বা অন্যান্য বিভিন্ন একটা ইস্যু হয়, ভোটের আগেও আমাদের এই 26,000 বাতিল মামলা, তো ইস্যুকে কেন্দ্র করে একটা বড় রাজনীতির আঙিনায় আমরা আসতে চলেছি। রাজনীতি তো অবশ্যই হচ্ছে, সেক্ষেত্রে প্রতিটা দলই কিন্তু আমাদের চাকরিটা চলে গেলে প্রতিটা দলই কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করবে, শুধু একটা দল নয়। প্রতিটা তো স্বাভাবিক ব্যাপার। আমাদের এই 26,000 চাকরি 26,000 জন নয়, কয়েক লক্ষ মানুষের জীবন। একটা ফ্যামিলিতে ধরুন অ্যাভারেজে 4 জন করে মানুষ আছে। হ্যাঁ, আমার পরিবারে তো 5 জন আছে, বাবা মা, আমার মেয়ে আছে এবং আমার পরিবার আছে, আরও সমস্ত কিছু দেখাশোনা আমার নিজের উপরে। তাহলে আমি এখন কি করে চলবো? আমার মতো হাজার হাজার শিক্ষক আছে। তাহলে জীবন এবং জীবিকা কতটা সংকটে নেমে এসেছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, মুখ্যমন্ত্রী আপনাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, কিভাবে পাশে থাকবেন কিছু বুঝতে পারছেন আপনারা? এখন পাশে উনি কীভাবে থাকবেন আমি বুঝে উঠতে পারছি না, তবে মনে করছি যে আসলে বললামই তো, এই বিষয়টা যদি একটু আগে ভাবতেন তাহলে কিন্তু আমাদের এই পরিস্থিতি কখনোই আসতো না। এখন এই পাশে থাকাটা শুধুমাত্র পাশেই না থাকা হয়ে যায়, আমাদের সাথে যেন থাকেন এই বিষয়টা। পাশে না থেকে ওনাকে আমাদের সাথে থাকতে হবে, সাথে থেকে
আমাদের এই মানে সংকট থেকে উদ্ধার করতে হবে। এখন জানি না উনি কি করবেন, শুধু পাশেই থাকবেন না সাথে থাকবেন। তিনি আজকে প্রাক্তন যিনি বিচারপতি কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও কিন্তু দুষলেন, এবং তার পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি আপনাদের বিরোধী আইনজীবী, তাকেও বলছে নোবেল দেওয়ার ব্যবস্থা করবেন। কি বলবেন? বিষয়টা হচ্ছে যে ওকে দোষারোপ করে বা কোনো উচ্চস্থানীয় ব্যক্তি তারা ঠান্ডা ঘরে বসে একজনকে দোষারোপ করবে, ও অপরজনকে দোষারোপ করবে, আর আমরা বাড়িতে খাবার নিয়ে যেতে পৌঁছাতে পারবো না। সুতরাং এটা থেকে একটা রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি হবে। সুতরাং আমি মনে করি প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দ্রুত এগিয়ে আসা উচিত, এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থায় মানে এমনভাবে আলোচনা করা উচিত যেন এই বিষয়টি পুনরায় দেখা হয়। যদিও শেষ রায় হয়ে গেছে, কিন্তু উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, জনগণই শেষ কথা বলে আমাদের ভারতবর্ষে। আমাদের গণপ্রজাতন্ত্রী ভারত, আমাদের ভারতবর্ষের জনগণই শেষ কথা বলে। হ্যাঁ, সুতরাং জনগণ যদি আওয়াজ তোলে তাহলে কিন্তু অনেকভাবে বিষয়টি পরিবর্তন করে দেখা যেতে পারে। সেটা দেখুন, পেটে যদি ভাত না থাকে তাহলে লড়াই তো করতেই হবে। আর আমাদের নিজের সন্তান যখন খেতে পাবে না, বাবা মার যখন ওষুধ তুলে দিতে পারবো না, তখন আর কিছু করার থাকবে না বৃহত্তর আন্দোলন ছাড়া। আগামীকাল থেকে তো স্কুলে তাহলে যাচ্ছেন না? কি করব এখনো ভাবিনি, মাননীয় এ বিষয়ে কিছু বলেননি, দেখা যাক কি হয়। গরমের ছুটিও কার্যত এগিয়ে নিয়ে আসা হলো 30 এপ্রিল থেকে, অন্য বছর পরে। দেখুন, গরমের ছুটি এগিয়ে আসা হয়েছে, পেছানো হয়েছে, এর সাথে আমাদের তো চাকরি চলে যাওয়ার কোনো কোথাও কি এই যে আমরা বারে বারে খবরে উঠে এসেছে যেখানে শিক্ষক নেই, বহু স্কুলে আছে যেখানে শিক্ষক নেই বলে বারে যেহেতু নিয়োগ হয়নি, সেখানে দাঁড়িয়ে এতজন চাকরিজীবীরা তারা চাকরি হারা হলো, সে কথা মাথায় রেখে কি মনে হচ্ছে যে গরমের ছুটিটাকেও আগে নিয়ে আসা হতো? এখন যদি এত সংখ্যক মানে প্রায় 26,000 টিচার, লিগ্যাল এবং ইললিগ্যাল উভয় মিলিয়ে তারা কর্মরত ছিলেন, তো স্বাভাবিকভাবে একটা ধাক্কা তো পড়বেই স্কুলে। ফলে একটা কৌশল সম্ভাব্য থাকলেও থাকতে পারে, কিন্তু আমি বলবো সমস্ত কৌশলের উপরে উঠে আমরা যারা যোগ্য শিক্ষক, যারা সিবিআই এবং বাক কমিটি দুর্নীতিগ্রস্তদের কোনো লিস্টে আমাদের নাম নেই, আমাদের কিন্তু দুর্নীতি বলে কোথাও চিহ্নিত করতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের চাকরি চলে গেছে। কেন কি যারা দুর্নীতিগ্রস্ত তারা ঢুকে পড়েছে প্যানেলে। সুতরাং আমরা আজকে দুর্নীতি না করেও আমরা কিন্তু সাজা পেলাম, ফলে দুর্নীতি না করেও যে সাজা পায় এই রায়টা কিন্তু তারই একটা দৃষ্টান্ত। এটা আমি মনে করি একটা কলঙ্কিত দৃষ্টান্ত ছাড়া কিছুই নয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।